আমরা সংবাদ সংগ্রহ করতে পারবো। আমাদের সিন্ডিকেট সংবাদ সংগ্রহ করা কখন বন্ধ করবো? এটা এখানে নোমান ভাই আছেন, আমাদের মুসলিম সিনিয়র সাংবাদিক আছেন, আমাদের কোচিং ভাই আছেন, কিছু একটু আমাদের নলেজে থাকতে হবে, কারণ এটা হচ্ছে মূল বিষয়। আপনারা এখানে অনেক সাংবাদিক আছেন, ওনারা বলতে পারবেন কেউ? সামনেই বলতেছি, ওনারা গত 10 বছরে কি কতটা নিউজ করছেন? সিন্ডিকেট কারা আছেন এটা সবাই আমরা জানি, ওপেন কথা। এখানে কেউ আজ ওনার সিন্ডিকেটে আছেন, এখনো আছেন হয়তো বা, ওনারা কি কেউ ভেঙে গেছেন? কথাটা কেউ বলতেছেন না ওপেনলি। এখনো যদি বলতে না পারি তাহলে আমরা কখন বলবো? তো আমরা কখনোই না বলি, সামনেও বলবো না। এবং এই প্রেস ক্লাবের একটা বড় অংশ তারাই তো ফান্ডিং করতো, এটা তো সবাই জানে। তো তাদের ব্যাপারে আমাদের কি কি অগ্রগতি স্যার? এখানে কোনো কিছু তো নেই। ধন্যবাদ। একটু বলার সুযোগ অত্যন্ত প্রবীণ সাংবাদিক, এবং চট্টগ্রাম অল প্রোগ্রেটিভ একটি পত্রিকা ছিল, তখন থেকে উনি কাজ করতেন। আর বদর নিয়মে অনেক কাজ আছে, বিশেষ করে উনি ইন্ডিয়ান নেভি দেশে কাজ করেছেন। আমি ওনার অভিজ্ঞতা যেটা বদর নিয়ম ইস্টার্ন ভাষায় ইস্টার্নের এক ভিডিও করলে পুরানো অভিজ্ঞতা উনি বলেছেন। আসলে বন্দরটা হলো চট্টগ্রাম বন্দর হলো এই অঞ্চলের মধ্যে আগে থেকেই, যে বাংলাদেশের যদি সমুদ্র বন্দর বলা হয় তখন চট্টগ্রামকে বলা হয়। এখনো দেশের 90% আমদানি রপ্তানি এই বন্দর থেকে, এই বন্দরের মাধ্যমে হয়ে। কিন্তু এই বন্দরটা কেন গুরুত্বপূর্ণ? কৌশলগত, সামরিক কৌশলগত দিক থেকে এটা ভারতের জন্য কিন্তু এই বন্দরটা খুবই দরকার। কারণ 7 সিস্টারে যদি তারা তাদের পণ্যগুলো পাঠাতে পারে বাংলাদেশের মাধ্যমে, এটা একটা বাণিজ্যিক দিক। ক্যালকাটা বন্দর খুলে দিতে তাদের অনেক দূর ঘুরতে হয়, সেটা হলো বাণিজ্যিক। কিন্তু অন্য যদি দিক আমরা চিন্তা করি, সামরিক দিক থেকে মুরগির ঘাড় একটা চিকেন নেক বলি, সেটাকে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা অনেক কিছু এখানে দেখতে পাই। এবং এটা আমাদের সামরিক বাহিনীর প্রাক্তন মেজর উনি তো ভালোই বুঝবেন যে ভারতীয় গোয়েন্দাদের প্রধান লক্ষ্য হচ্ছে বাংলাদেশে নদী বন্দর, প্লাস এই বন্দরগুলোকে তাদের নিয়ন্ত্রণে অনেকটা তাদের লোকজন গোয়েন্দা ছাত্র ছায়া যদি আনতে পারে, তাহলে তারা অনেক কিছু করতে পারবে। এই দেশে আজকাল করছে, পদ্মার অন্তরালে অনেক নাশকতা করছে, প্রতিটা রন্ধে রন্ধে তাদের লোকজন আছে। এই শুধুমাত্র বন্দর ব্যবহারের নামে চুক্তি করার মাধ্যমে তারা ঢুকেছে, এটা আগে আশঙ্কা করা হয়েছিল। যাই হোক, আমি আরেকটা বলবো, আরেকটা ছোট কথা বলবো। আপনি বন্দরের যে প্রশাসনিক যে কাঠামোটা, এখনো যে লোকগুলো আছে তারা দুর্নীতির সাথে জড়িত, তাদেরকে চেঞ্জ করে ফেলা। তারা এই যে বলছেন টাকা নিয়ে লোকজন নিয়োগ করছে, এটা এখনো রয়ে গেছে। এটা আপনারা যদি সুপারিশ করেন আমার মনে ভালো। আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আসলে আমরা সবাই ফরাদ ভাই থেকে শুনতে চাই যে আমাদের করণীয় কি, আমরা কোন পথে হাঁটবো, আমাদের কিভাবে আমরা চিন্তা করবো, কিভাবে আমরা আমাদের বিষয়গুলো ভাববো। তো আমরা এখন বক্তব্য যখন পুলিশ হামলা করে, হামলার পরে কিন্তু প্রত্যেকের নামে, এক একজনের নামে 50, 60, 70, 80টা মামলা দিয়ে দেয়। এখন আপনি মামলায় প্রতিদিন কোর্টে হাজির দেবেন না, রাজনীতি করবেন না? আমরা এখন বক্তব্য শুনবো উনি আমাদেরকে একটি সামগ্রিক ওনার বক্তব্য থেকে বন্ধ নিয়ে আমাদের আগামী ভাবনার আগামী সময়গুলো একটি দিক নির্দেশনা আমরা পাবো। যে বন্ধের সঙ্গে তারা কাজ করেছেন, অসাধারণ কাজ করেছে তারা অনেকে। এছাড়া আলম ভাই আছেন, শামসুল আলম ভাই, শামসুল ভাই সম্পর্কে একটু ফোন করেছেন। তিনি অত্যন্ত অভিজ্ঞ মানুষ এই ক্ষেত্রে। আমি আসলে তাদের কাজগুলো, যে কাজগুলো তারা করছেন এবং তারা এতদিন করে এসছেন, এবং আমি শিওর যে আমাদের সাংবাদিক ভাইদের মধ্যে অনেকে আছেন যারা অনেক ভালো বিটস করেছেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য তারা আমাদের সম্পর্কে লিখেছেন। এই যে ছড়িয়ে ছিটিয়ে যে কাজগুলো হয়েছে, এটাকে আমরা বুঝিয়ে আমরা কি চাই এই গণ অভ্যুত্থানের পরে, এই বন্দরকে আমরা কিভাবে দেখব, এবং একই সঙ্গে আগামী দিনের আমাদের জাতীয় অর্থনৈতিক বিকাশ, আমাদের জাতীয় প্রতিরক্ষা, তার সঙ্গে গণপ্রতিরক্ষা অন্তর্গত, এবং একই সঙ্গে ভূরাজনৈতিকভাবে বাংলাদেশকে যদি আমরা একটা শক্তিশালী জায়গায় নিয়ে আসতে চাই, তাহলে কিভাবে কোন লক্ষ্যকে সামনে রেখে আমরা একটা কৌশলপত্র তৈরি করতে পারি। এটাই কিন্তু আমাদের আজকে এই গতকালের আমরা একটা কর্মশালার মতো আমরা করেছি। আজকে এখানে আমাদের
প্রেসে এখানে বিশ্বকে আসার পেছনে প্রধান উদ্দেশ্য হলো আজকে পরিবার মতন সাংবাদিক আরো আপনার যারা সাংবাদিকরা এখানে রয়েছে এবং তারা অত্যন্ত সাংবাদিকতার ক্ষেত্রে অনেক বড় অবদান দিয়ে আছে, তারা যেন আমাদেরকে এই কাজে সহায়তা করে না, এটা জোর দেওয়ার জন্য আশা বেশি। আমি যেটা করবো যে আমি ডিটেইলে বন্দর সম্পর্কে তাদের তথ্য যেমন জানছি, এটা আমার দক্ষতা সেখানে না। আমি ভিশন দেখি আমরা কিভাবে ভাবছি এবং কি করতে চাই, এবং সেক্ষেত্রে আপনাদের কাছে আমার প্রত্যাশা কি সাংবাদিকদের কাছে বেশি হবে, যেটা আমি চেষ্টা করি সেটা আমরা এখানে আলোচনা করতে পারি। গতকালের সিদ্ধান্তটা একটু বলি। গতকালে আমাদের খুব গুরুত্বপূর্ণ, আমরা একটা দুটা সিদ্ধান্ত নিয়েছি গুরুত্বপূর্ণ। একটা সিদ্ধান্ত হচ্ছে যে আমরা এই যে কৌশলপত্র প্রণয়ন করব, এই কৌশলপত্র প্রণয়নের জন্য আমরা একটা ছোট কমিটি আমরা প্রস্তাব করেছি এবং আমরা জাফর ভাই যাকে আপনারা চেনেন, তার নেতৃত্বে আমরা তাকে একটা দায়িত্ব দিয়েছি, তিনি তার মতো করে যারা তার সঙ্গে থাকবেন, যাদের নিয়ে তিনি কাজ করবেন, তাদেরকে নিয়ে যুক্ত করে তিনি কাজটা শুরু করবেন। সহমতে তাকে সহায়তা করা হবে। আমি আমার কাজ আর ঢাকা থেকে আমরা যারা আছি, সঞ্চালক ভাই কাজ করেছেন আগে, আমির ভাই কাজ করেছেন তারা, আমরা সবাই তার সঙ্গে কোনো না কোনো ভাই যুক্ত থাকবে, যাতে আমরা একটা তথ্য চিরাঙ্গে বসে যে সকল তথ্যগুলো দরকার, যে তথ্যগুলো ইতিমধ্যে আছে, কিন্তু এটা ছাড়াও আর যা তথ্য আমাদের দরকার সেটা আমরা সংগ্রহ করব। আপনাদের কাছে আমার প্রথম প্রস্তাব হবে এই যে সাংবাদিক হিসেবে আমাদের কিন্তু সহায়তা করা। তো সেখানে নোয়ার ভাই আছে, অজিব আছে, আর অনেকে আছে, আমরা সবাই যারা আছে প্রত্যেকে প্রাপ্ত সাংবাদিক এবং আমাদের অনেক বড় ভূমিকা অধীনে সাংবাদিকও থাকবে। আমরা এই সহায়তাটুকু আপনাদের কাছে চাই। এর আগে যেসব বিষয়গুলো হয়েছে, কে করেছে, কে এই ব্যাপারে ভালো করে জানে, কোন কোন বিষয়গুলো আরো আমাদের আগামী কৌশলপত্রে থাকা দরকার, কোন বিষয়গুলো আমাদের জানা দরকার, এটা আপনারা আমাদেরকে সহায়তা করবেন। সেক্ষেত্রে আমরা আপনাদের অনেকেই বিরক্ত করে ব্যক্তিগত পর্যায়ে হতে পারে, আমরা আবার যেগুলো আসবো ছোট ছোট গ্রুপ আমরা করবো, এটা আপনারা তাহলে এই গ্রুপটা ইতিমধ্যে আন্তর্জাতিক কিন্তু আমাদের কৌশলপত্র তৈরি হয়নি তা না, হোয়াইট পেপার ধরনের কিছু তৈরি হয়েছে, নাগরিক তৈরি হয়েছে, আমরা ওগুলো আমরা করবো। কিন্তু ইন্টেন্সিভ যারা বন্দর সম্পর্কে সত্যিকার অভিজ্ঞতা, কাঁচা তথ্য যেটা, এটা কিন্তু আমাদের এখনো অভাব আছে। আমরা এটা মোটামুটি গড়িয়ে দুর্নীতি হচ্ছে, বুঝি কি করে হচ্ছে, কারা করছে, কেন করছে, কিভাবে করছে, কোন আইন আছে বলে এটা হয়েছে। আজকে এখানে আসার একদম আমাদের কাছে একদম আমাদের যে ভূমি প্রশাসনের একজন দায়িত্বশীল তিনি খুব ছোট্ট একটা উদাহরণ রেজিডেন্ট গতকালের শুনি, তার কাছে শোনান যে একটা বন্দর আইন হয়েছে, সে বন্দর আইনের মধ্যে যে ঢোকানো হয়েছে নতুন একটা আইন, যে যখনই কোনো নতুন ভূমি উঠবে, নতুন জমি ডাকবে, বালু পড়বে, আমি যদি এটা ড্রেজার দিয়ে এটাকে যদি তোলা হয়, তাহলে সেটা বন্দর কমিটির কাছে সে জমি যাবে, এটার ভূমি প্রশাসনের কাছে। ঠিক আছে, এটার কিন্তু ইমপ্লিকেশনটা বন্দরের জন্য অনেক অনেক তথ্যটা ছোট। গতকাল কিন্তু আমরা আলোচনা করেছি অনেকে, আর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু এই যে একটা ছোট্ট তথ্য যেটা বন্দর আইন নতুন হয়েছে, তার মধ্যে নতুন যে অধ্যায়টা ঢোকানো হলো, এর দ্বারা এই ফ্যাসিস্ট রেজিম কি করে কোটি কোটি টাকা লুট করেছে আইনের দ্বারা, বিভিন্ন ভাবে সে করেছে। ছোট জিনিস, এই আইনটা কিন্তু বাতিল করা খুব সহজ। এই আইন রয়েছে, এই আইনটা কিন্তু আসলে এখনই বাতিল করা উচিত, আমাদের কৌশলপত্রের জন্য অপেক্ষা করার দরকার নেই। কিন্তু খেয়াল করেন, যদি আমরা বাতিল করতে যাই, এটা কি সম্ভব? আপনার এটা কিন্তু সম্ভব। কেন সম্ভব? সেটা এই যে আমরা এই যে গণ অভ্যুত্থান বললাম কথা, গণ অভ্যুত্থানটা কিন্তু আমরা কমপ্লিট করেছি। গণ অভ্যুত্থান যদি কমপ্লিট হতো তাহলে কি হতো ঘটনাটা? হতো এই পুরনো সংবিধান বাতিল হয়ে যেত, তার সঙ্গে সকল আইন, এইসব লুটপাটের আইন, শুধু ভূমি আইন, সমস্ত আইন কিন্তু বাতিল।
নতুন করে আইন প্রণয়ন হতো। তার মানে আজকে এখানে বসে আমরা যে আলোচনা করতাম বন্দর সম্পর্কে, এটা হতো আইনের ভাষায় গঠনতান্ত্রিক কাউন্সিল, মানে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবার ক্ষেত্রে কি ধরনের আইন থাকা উচিত এবং কি ধরনের সাংবিধানিক অধিকার এই থাকা দরকার, মানে সাংবিধানিক ভাবে বন্দর সুরক্ষা করা এবং সেই সুরক্ষার ক্ষেত্রে নাগরিকদের দায়িত্ব এবং রাষ্ট্র কি কি আইন করতে পারবে কি কি আইন করতে পারবে না, কেমন এই ফারাকটা স্পষ্ট হয়ে যায়। গতকাল আলোচনাটা একটা খুব ইন্টারেস্টিং আলোচনা ছিল, আমরা অনেকে খেয়াল করেছি কিন্তু অনেকে কিন্তু করে খেয়াল করে নেই, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কি ছিল সেটা হলো এই যে আমরা যখন আলোচনা করছি আমরা স্টেট সভরেনিটি, এই যে আমাদের মাথার মধ্যে আছে রাষ্ট্রের সার্বভৌমত্ব, এগুলো সকল সবসময় করি আমরা সকলে কিন্তু বলি রাষ্ট্রের সার্বভৌমত্ব, বলি রাষ্ট্রের সার্বভৌম, এটা রাষ্ট্র রক্ষা করতে হবে সার্বভৌম। আর তার বিপরীতে যেটাকে বলি আমরা গণ সার্বভৌম বা পপুলার সভরেনিটি, এই দুটো ধারণা কিন্তু আকাশ পাতাল তফাৎ, একদম আকাশ পাতাল। এর বিরুদ্ধে কিছু বলা যাবে না, মাত্র রাষ্ট্র যা করে এটা ঠিক, এটা কিন্তু আমরা রাষ্ট্রের সভরেনিটি বলতে এটা বুঝি ওই যে পুরনো যে ভাষাকে চুক্তির মধ্যে দিয়ে পাশ্চাত্যের গঠন হচ্ছে, এটাই কিন্তু আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব আকারে বুঝি বলে এই যে গণ